বইয়ের নামটা জেনে রাখা ইম্পর্টেন্ট, কারণ আশা করি বিভিন্ন ভাইবা বোর্ডে তোমরা শুনছো যে আসলে কোন বই পড়ছো, শুনছো না এরকম? তো বইয়ের নামটা মনে রেখো। ক্লাসরুমে আছে, নামের স্পেলিং ওখান থেকে দেখে নিও, CROMMELIN। আচ্ছা, আজকে মূলত আমাদের পড়ার টপিকটা হচ্ছে সাইটোকাইনস। হ্যাঁ, তো সবাই হেডলাইন দিয়ে দাও, সাইটোকাইনস। নর্মালি যেটা হয়, আমরা যখন পার্সন টু পার্সন কমিউনিকেট করি, আমরা ইউজুয়ালি ফোন ইউজ করি বা ফোনের বিভিন্ন মেসেঞ্জার অথবা সোশ্যাল মিডিয়া ইউজ করি, তাই না? এবার আমরা কথা বলি আর কি, বা সরাসরি ডিরেক্ট ফোন কলে আমরা কথা বলি। তো এই সেলগুলো যখন নিজেদের মধ্যে কথা বলে, সেল টু সেল যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা তারা আসলে মেইনটেইন করা হচ্ছে সাইটোকাইনের মাধ্যমে। যেমন ওয়াকিটকি ইউজ করা হয়, সাইটোকাইনটা হচ্ছে সেই সেলের ওয়াকিটকি। ধরো তোমার বডির কোনো একটা জায়গায় ইনফেকশন হয়েছে অথবা ইনজুরি হয়েছে, এখন বডির সেই অঞ্চলে যে নিউট্রোফিল পাঠাইতে হবে বা লিউকোসাইট পাঠাইতে হবে, সেটা সিগন্যাল দিতে হবে, এমনি এমনিতে যাবে না। এই সিগন্যালটা অ্যাকচুয়ালি কে দেয়? সাইটোকাইনস দেয়। খেয়াল করো, এখানে ছোট্ট করে লেখা আছে ডেফিনিশনটা, সাইটোকাইনস আর সিগন্যালিং প্রোটিনস। তাহলে কেমন প্রোটিনস? সিগন্যালিং প্রোটিনস। তারা আসলে সিগন্যালিং এ কাজ করে এবং তারা সলিউবল ইন নেচার, অর্থাৎ তারা সলিউবল হয় এবং তারা গ্লাইকোপ্রোটিন ইন নেচার। তো এত কথা একসাথে না লিখে ফার্স্ট তোমার ডেফিনিশনটা একটু তুলে ফেলো। হ্যাঁ, সাইটোকাইনস আর সিগন্যালিং প্রোটিনস that help control inflammation. Cytokines are signaling proteins that help control inflammation. তারপরে বড় পার্ট লেখা দরকার নেই, আপাতত ক্লাসের জন্য ছোট করে লিখে রাখো, that help control inflammation and maintain cell to cell communication. And maintain cell to cell communication. হ্যাঁ, তাহলে সেলগুলোর সাথে যে কমিউনিকেশন করে, যেই প্রোটিনগুলোর মাধ্যমে কমিউনিকেশন করে, সেই প্রোটিনগুলোকে কি বলা হচ্ছে? সাইটোকাইনস বলা হচ্ছে। এই জন্য তাদের নাম হচ্ছে সিগন্যালিং প্রোটিন। এখন আসো, প্রোটিন তো অনেক ধরনের হয়। এই প্রোটিনের নেচারটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। দেখো সেকেন্ড প্যারাতে লেখা আছে, দে আর মেইনলি সলিউবল মিডিয়েটরস অর গ্লাইকোপ্রোটিন ইন নেচার। এখন সাইটোকাইনসের মাধ্যমে আমরা তাহলে কি করতে পারি? ইমিউনিটি গেইন করতে পারি বা ইমিউনি সিগন্যালগুলো পাইতে পারি। যদি এমন হয় তোমার ইমিউনিটি অনেক বেশি হয়ে গেছে, তখন কিন্তু তোমার বিভিন্ন অটো ইমিউন ডিসঅর্ডার হতে পারে। অর্থাৎ এটা আমার দরকার আছে ইমিউনিটি মেনটেন করার জন্য, বাট যদি এক্সেসিভ সাইটোকাইন কম্পাউন্ড থাকে, সেক্ষেত্রে আমি কি দেখবো? ইনফ্লামেশন দেখবো, বডিতে ইনফ্লামেশন তৈরি হবে। তো খেয়াল করে এখানে লেখা আছে যে এক্সেস ইনফ্লামেশন হবে এবং অটো ইমিউন ডিসঅর্ডার হবে। তুমি লিখে রাখো যে এক্সেসিভ সাইটোকাইন যদি থাকে, তাহলে বডিতে অনেক বেশি ইনফ্লামেশন হবে। অটো ইমিউন ডিসঅর্ডারের মধ্যে যদি আমরা দু একটা এক্সাম্পল চিন্তা করি, টাইপ 1 যে ডায়াবেটিসটা, সেটা কিন্তু একটা অটো ইমিউন ডিসঅর্ডার। কারণ ডায়াবেটিসের ক্ষেত্রে টাইপ 1 এর ক্ষেত্রে কি হয়? বিটা সেলগুলো একদম ধ্বংস হয়ে যায়, হ্যাঁ, এক্সেসিভ ইমিউনিটির কারণে। সো একটা এক্সাম্পল আমরা লিখতে পারি হচ্ছে টাইপ 1 ডিএন, অর্থাৎ ডায়াবেটিস। আরেকটা এক্সাম্পল আমরা লিখতে পারি হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আচ্ছা, এটা এতটুকু তুলো আগে। এখন এই সাইটোকাইনসের কয়েকটা ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশনটা লিখে রাখো। সাইটোকাইনসের একটা হচ্ছে ইন্টারলিউকিনস, আজকে আমরা ইন্টারলিউকিন করব অনেকটাই। এক টাইপের সাইটোকাইন হচ্ছে ইন্টারফেরন্স,
আর একটা হচ্ছে কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। লাস্টে আদার্স এর মধ্যে আমরা রাখছি হচ্ছে টিএনএফ আলফা বিটা এবং টিজিএফ আলফা বিটা। টিএনএফ এর ফুল ফর্মটা তোমরা হয়তো শুনছো, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। আর টিজিএফ এর ফুল ফর্ম হচ্ছে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টরস। ক্লাসিফিকেশনটা সবার করা হয়েছে? আচ্ছা, ধরে নাও যে তেজগাঁ কলেজের সামনে একটা মারামারি হয়েছে, পুলিশ ওখানে গিয়ে আসলে কি করে, তার ওয়াকিটকির মাধ্যমে তার যে থানা, সেই থানায় একটা সিগন্যাল পাঠায়। এই সিগন্যাল পাঠানোকে তুমি কি বলতে পারো? কমিউনিকেশন বলতে পারো, অথবা রেসপন্স কোঅর্ডিনেট করা বলতে পারো। এবং সে ফোন দিয়ে বলে যে দেখেন এই যে এখানে মারামারি হচ্ছে তেজগাঁ কলেজের ঠিক সামনে, অর্থাৎ সে নেভিগেশন দিচ্ছে, ডিরেকশন দেখাচ্ছে, তাই না? একটু আগে যেটা আমি বললাম, সাইটোকাইন যেহেতু এই নেভিগেশনের কাজটা করে বা সেল টু সেল কমিউনিকেশনের কাজটা করে, একদম লাস্টের প্যারাতে তোমার একটু লেখা দেখো, these molecules are involved in the communication network like walkie-talkie of the immune system. They enable immune cells to communicate. ওই যে একটা পুলিশ যেমন আরেকটা পুলিশের সাথে কমিউনিকেট করে। সেকেন্ড পয়েন্ট দেখো লেখা আছে কোঅর্ডিনেট রেসপন্স। ধরো বললো যে পুলিশরা কি করে, তাদের কোড নেম ইউজ করে, একটা কোড নেম বলে আর একটা কোড নেম বলে যে হ্যাঁ শুনতেছি, তাই না? তো রেসপন্স কোঅর্ডিনেট করে এবং আলটিমেটলি তারা নেভিগেট করে যে এখানে প্রবলেম হচ্ছে। তো সাইটোকাইন্স কি করে, ধরো তোমার বডির স্কিনে একটা ইনফেকশন হয়েছে, তো সাইটোকাইন্স কি করে, একটা সিগন্যাল পাঠায়। তো সিগন্যাল পাঠাইলে অন্যান্য যে সেলগুলো আছে যারা হচ্ছে তোমার সামনের দিকে আমরা দেখবো আর কি, ইমিউন যে সেলগুলো আছে সেগুলো ওই পজিশনে চলে আসে, ওই লোকেশন অনুযায়ী চলে আসে। তো লোকেশন অনুযায়ী চলে আসে সেটাকে কি বলা হয়? নেভিগেশন বলা হয় না? তো ওটাই দেখো লেখা আছে, দে কমিউনিকেট, কোঅর্ডিনেট রেসপন্স এন্ড নেভিগেট টু সাইটস অফ ইনফেকশন অর ইনজুরি। তো এই তিনটা পয়েন্ট একটু লিখে রাখো, কমিউনিকেট, কোঅর্ডিনেট রেসপন্স এন্ড নেভিগেট। এই তিনটা পয়েন্ট যেন থাকে, মানে যদি তখন ধরো কোনো কিছু লেখো, তিনটা পয়েন্ট যেন থাকে। এখন এই সাইটোকাইনগুলোর ব্রড একটা ক্লাসিফিকেশন আমরা দেখলাম, যে ব্রডলি তাদেরকে পাঁচটা টাইপে ক্লাসিফাই করা যায়, কিন্তু প্রত্যেকটার কিন্তু আবার আলাদা আলাদা ক্লাসিফিকেশন আছে। যেমন ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 2, ইন্টারলিউকিন 3, আবার ইন্টারলিউকিন 1 এর আছে 1 আলফা 1 বিটা এরকম আছে। ইন্টারফারেন্স আবার দেখবা যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এরকম করে অনেকগুলো টাইপ এখানে পসিবল। টোটাল কয়টা টাইপ আছে দেখো এখানে লেখা আছে, এটা টোটাল কয়টা টাইপ? 60 টাইপস। হ্যাঁ, देयर আর at least 60 ডিফারেন্ট টাইপস অফ সাইটোকাইনস। এবার দেখো, যেহেতু আমি তোমাদেরকে মাত্রই বললাম যে এরা হচ্ছে সেল টু সেল কোঅর্ডিনেট করে বা কমিউনিকেট করে, তো এই কাজটা কিন্তু হরমোনও করে। হরমোনগুলো কি করে? দূরবর্তী বিভিন্ন জায়গার ফিজিওলজিক্যাল ফাংশনগুলোকে তারা আসলে ব্যালেন্স করে। তো স্বাভাবিকভাবে তোমার মধ্যে একটা কোয়েশ্চেন আসা উচিত যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাইটোকাইনস এন্ড হরমোনস। সেই ডিফারেন্সটা এখানে আছে। হরমোন যেগুলো, যদি খুব মানে খুব ছোট করে আমরা বলি, হরমোন যেগুলো, এগুলো কিন্তু নেসেসারিলি সবসময় প্রোটিন হতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু একটু যে সাইটোকাইনের কথা আমরা বলছিলাম সাইটোকাইনটা হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন, তারপরে প্রোটিনের নেচার, তাই না? তো এই সাইটোকাইনগুলো সবসময় প্রোটিন হবে, এবং সেই প্রোটিনের যে সাইজ অথবা প্রোটিনের যে মলিকুলার ওয়েট সেটা খুব কম। সেটা কতটুকু? 5 থেকে
25 কিলো ডালটন। কিন্তু খেয়াল করো হরমোনগুলো কিন্তু এই প্রোটিন হওয়া আসলে তার জন্য ম্যান্ডেটরি না। যেমন আমরা যদি চিন্তা করি টেস্টোস্টেরন যে হরমোনটা বা মেয়েদের এস্ট্রোজেন বা প্রোজেস্টেরন যে হরমোনটা, এটা কি প্রোটিন ইন নেচার? উত্তর হচ্ছে না, এগুলো স্টেরয়েড। আবার থাইরক্সিন যে হরমোনটা সেটা কিন্তু প্রোটিন না, থাইরক্সিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। আবার প্রোটিনও আছে, যেমন ইনসুলিন যেটা পলিপেপটাইড ধরে চেইন থাকে, তোমরা পড়ছো চেইন এ এবং চেইন বি, তাই না? অ্যান্টি ডায়াবেটিক বা হাইপোগ্লাইসেমিক ড্রাগের মধ্যে পড়ার কথা। ইনসুলিনে কয়টা চেইন থাকে? দুটো চেইন থাকে। সো ইনসুলিনগুলো হচ্ছে তোমার প্রোটিন। তার মানে সাইটোকাইনসগুলো সবসময় প্রোটিনই হবে। বাট হরমোনসগুলো কি প্রোটিন হতে পারে, অ্যামাইনো অ্যাসিড হতে পারে, আবার কি স্টেরয়েড হতে পারে। সো তিনটা টাইপেরই হতে পারে। সাইটোকাইন যেগুলো আছে এগুলো যখন ব্লাডে তৈরি হয় খুব বেশিক্ষণ এই বডিতে সার্কুলেশন অবস্থায় থাকে না, কারণ এক্সেস সাইটোকাইন থাকলে ইনফ্লামেশন বেশি হয়। তো ধরো কোনো একটা কারণে সাইটোকাইন প্রডিউস হয়েছে, কাজ শেষে সাইটোকাইন আবার বডি ক্লিয়ার করে ফেলে, হ্যাঁ, এদের আপটেক হয়ে যাবে, রিআপটেক হয়ে যাবে। কিন্তু হরমোনগুলো কি এরকম যে কাজ শেষে নাই হয়ে গেছে এরকম হয় নাকি? হরমোন কন্টিনিউয়াসলি ব্লাডে ফ্লো করতে থাকে, কন্টিনিউয়াসলি ফ্লো করতে থাকে। এই জন্য দেখো সাইটোকাইনসের ক্ষেত্রে লেখা আছে যে কনসেন্ট্রেশন ইন ব্লাড ইজ ভেরি লো, অফেন আনডিটেক্টেবল ইন নরমাল কন্ডিশনস। বাট হরমোনের ক্ষেত্রে হরমোনের যে কনসেন্ট্রেশনটা ব্লাডে সেটা কম্পারেটিভলি কি হাই। আচ্ছা, ডিউরেশন অফ অ্যাকশন যেটা বললাম যে সাইটোকাইনসগুলো কাজ করার সাথে সাথে যদি না লাগে তখন বডি থেকে ক্লিয়ার করে ফেলে। তার মানে তার ডিউরেশন অফ অ্যাকশন আসলে খুব বেশি না, ভেরি শর্ট লিভ বা ট্রানজিয়েন্ট, হ্যাঁ, অল্প সময় কাজ করে, ক্ষণস্থায়ী। আর ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে হরমোনের ক্ষেত্রে বেশি, কারণ বডিতে কন্টিনিউয়াসলি হরমোনগুলো কাজ করতেই থাকে, সো ডিউরেশন অফ অ্যাকশন বেশি হবে। এক্সাম্পল অল্প কয়েকটা লেখা আছে, এক্সাম্পল আসলে চাইলে অনেক লেখা যায়, অল্প কয়েকটা এক্সাম্পল লেখা আছে। সাইটোকাইনসের মধ্যে যে ক্লাসিফিকেশনটা, যেমন ইন্টারলিউকিন, টিএনএফ আলফা, ইন্টারফেরন, এগুলো এক্সাম্পল। আর হরমোনের ক্ষেত্রে যে এক্সাম্পল এগুলো তোমরা আসলে লিখতে পারবা, অনেক হরমোন আছে, লেখা যাবে। এখন এই ক্লাসিফিকেশন আমরা অলরেডি লিখছি সবাই। এইখানে একটা দেখো তোমরা টেবিল দেখতে পাচ্ছ, তো টেবিলের পড়াটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখন মনে রাখার জন্য একটা নেমোনিক আছে, এটা খুবই পপুলার একটা নেমোনিক, আমি এখানে দেখাচ্ছি। খেয়াল করে দেখো এখানে কয়টা ইন্টারলিউকিন আছে, গুনে দেখো তো। 6 আর 3 9টা আছে। তো 9টার ফাংশন মনে রাখা কিন্তু কম্পারেটিভলি একটু ডিফিকাল্ট অনেক ক্ষেত্রেই। সো এই 9টা ফাংশনটা একটা নেমোনিক দিয়ে মনে রাখা যায়। সবাই নেমোনিকটা তুলে ফেলো, তাহলে মনে থাকবে। টিবোন স্টেক যেগুলো পাওয়া যায় বিভিন্ন স্টেক হাউসে, তাই না? বিভিন্ন স্টেক থাকে না, তার মধ্যে টিবোন স্টেক একটা। সো নেমোনিকটা হচ্ছে হট টিবোন স্টেক। আমাদের শরীর কখন গরম হয়ে যায় বলো তো? জ্বর আসলে, তাই না? এবং যখন জ্বর আসে তখন তো বডিতে আসলে ইনফ্লামেশন থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি ফিভার এন্ড হচ্ছে ইনফ্লামেশন। এই দুটো পয়েন্ট হচ্ছে ইন্টারলিউকিন 1 এর ফাংশন। টি যেটা আছে, টি মিন হচ্ছে টি সেল, সো এটা হচ্ছে ইন্টারলিউকিন 2 এর ফাংশন। বোন যেটা আছে, বোন মিন করতেছে বোন ম্যারো, এটা হচ্ছে ইন্টারলিউকিন 3 এর ফাংশন। এই পর্যন্ত এই যে ই যেটা আছে, এসটি মানে স্টিমুলেটস, আর ইটা মানে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই, তাহলে এটা হবে ইন্টারলিউকিন 4 এর ফাংশন। এ যেটা আছে এটা মিন করে ইমিউনোগ্লোবুলিন এ, এটা ইন্টারলিউকিন 5 এর ফাংশন। আর এই যে স্টেকের যে কে, কে তে আসলে কিছুই নাই, এই জাস্ট মিল রাখার জন্য এখানে অ্যাকচুয়ালি ইউজ করতে হবে সি, এটা হচ্ছে অ্যাকিউট ফেজ প্রোটিন। এটা হচ্ছে ইন্টারলিউকিন 6। দেখো এই 6টা তাহলে ইজিলি মনে রাখা যাবে।
আচ্ছা, এখন এই ৬টা পয়েন্টের মধ্যে আমরা ফিভার, ইনফ্লামেশন এগুলো জানি, টি সেল সম্পর্কে আমরা জানি, বোন ম্যারো আমরা জানি, ইমিউনোগ্লোবুলিন এ, তারপর হচ্ছে ই, এম, ই, এগুলো পড়ছো না? পড়ছো। অ্যাকিউট ফেজ প্রোটিনটা আমরা আসলে জানি কিনা, যে আসলে অ্যাকিউট ফেজ প্রোটিন আসলে কাদের বলে, এটা কি জানি? সো যেহেতু জানো না, সুতরাং এটা একটু লিখে রাখো, প্রোটিনস, অ্যাকিউট ফেজ প্রোটিন আসলে কারা, এটা লিখে রাখো। প্রোটিনস that increase or decrease rapidly proteins that increase or decrease rapidly due to inflammation, due to inflammation. ডিউ টু ইনফ্ল্যামেশন, তার মানে তোমার বডিতে যখন ইনফ্ল্যামেশন হয়, তখন ইনফ্ল্যামেশন যখন বেশি থাকে তখন কিছু প্রোটিন খুব র্যাপিডলি তৈরি হয়। দেখো এটা কেমনে তুমি ইজিলি মনে রাখতে পারবা, অ্যাকিউট যে ওয়ার্ডটা এটা কি অনেক লং টার্ম মিন করে নাকি খুব শর্ট টার্ম মিন করে? শর্ট টার্ম। যেমন ক্রনিক ডিজিজ তোমরা পড়ছো, ক্রনিক ডিজিজ যেটা অনেক দিন ধরে আছে। আর অ্যাকিউট কোনগুলা? মানে ধরো হঠাৎ করে একটা ইনফেকশন হয়েছে, সেটাকে আমরা বলি অ্যাকিউট ডিজিজ, তাই না? তো অ্যাকিউটটা হচ্ছে যেটা খুব র্যাপিডলি হয়। এজন্যই বলছি যে প্রোটিনস দ্যাট ইনক্রিজ অর ডিক্রিজ র্যাপিডলি, কেন হচ্ছে সেটা ইনফ্লামেশনের জন্য হচ্ছে। তো তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাকিউট ফেজ প্রোটিন, এবং এদের জন্য দায়ী আসলে কি ইন্টারলিউকিন 6। আচ্ছা, রইল বাকি তিনটা, খেয়াল করো কি কি বাকি আছে এখন, 10, 12 আর কত, 18। আর অনেক আছে ভাই, 7 আছে, 8 আছে, 9 আছে, ওগুলা এখানে হাইলাইট করি না, ওগুলা সামনে আছে। 10 যেটা আছে, এই 10টাকে আমরা কিভাবে মনে রাখবো? দেখো ওই যে ছোট্ট করে এখানে লেখা আছে অ্যাটেনুয়েটস। অ্যাটেনুয়েটস 10 এর সাথে মিল আছে কিনা? অ্যাটেনুয়েট ওয়ার্ডটার মিনিং আসলে কি? কমিয়ে ফেলা, ডিমিনিশ করা বা ডিক্রিজ করা। সো দেখো 10 এ লেখা আছে অ্যাটেনুয়েটস ইনফ্লামেশন। তো অ্যাটেনুয়েট করা মানে আসলে কি ডিক্রিজ করা। তার মানে ইন্টারলিউকিন 10 আসলে কি করে, ইনফ্লামেশনটাকে কমায় ফেলে, ডিক্রিজ করে ফেলে। ইন্টারলিউকিন 12 যেটা আছে, 12 এর ক্ষেত্রে জাস্ট এটা লিখে রাখবা যে ড্রাইভস TH1 রেসপন্স। TH আসলে কি, হেল্পার টি সেল 1, তাই না? এই হেল্পার টি সেল 1 যারা আছে তাদেরকে তারা ড্রাইভ করে, অর্থাৎ TH1 থেকে TH2 তে যাওয়ার ক্ষেত্রে হেল্প করে। এটা লিখে রাখো, TH1 থেকে TH2 তে যাওয়ার ক্ষেত্রে হেল্প করে হচ্ছে ইন্টারলিউকিন 12। মনে রাখার টেকনিক দেখো, সব ক্ষেত্রে কিন্তু আমরা মনে রাখার টেকনিক পাবো না, ওগুলা মুখস্থ করতে হবে, বাট এগুলো আছে। যেমন দেখো এটা হচ্ছে 1, এটা কি 2, সো 1 2 মিলে কত হচ্ছে, 12 হচ্ছে, সো ইন্টারলিউকিন 12 হয়ে গেল। আর সবার লাস্টে যে 18, ইন্টারলিউকিন 18, এটা কোনো ছন্দ নাই, কিছুই নাই, এটা মনে রাখতে হবে। এরা কি করে, ইন্টারফেরন গামাকে কি করে, বুস্ট করে। তো দুই একটা মনে রাখা যাবে না, কোনো সমস্যা না। এখন এখানে দেখো যে কেমোকাইন্স যে লিখে দিছিলাম, কেমোকাইন্সের আবার একটা ক্লাসিফিকেশন আছে। তো প্রথমে চলো আমরা দেখি যে আসলে কেমোকাইন বলতে কাদেরকে বুঝি। কারণগুলো যত বুঝে মনে রাখা যায় তত ভালো। কারণ ধরো আমি যখন নিজে বায়োটেকনোলজি পড়ছি, আমরা দেখতাম যে বায়োটেকনোলজিতে সব থেকে 4 বেশি মিস যায়, মানে এটা সব থেকে বেশি মিস যায় হচ্ছে বায়োটেকনোলজিতে। সুতরাং এটা কিন্তু অত কি বলে, ওরকম কোনো সাবজেক্ট না যে ঠিক আছে কেয়ার করলাম না কোনোভাবে হয়ে যাবে, এরকম না আসলে। আচ্ছা, তো এখানে দেখো কেমোকাইন্সের কথা লেখা আছে। কাইন যে ওয়ার্ডটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, কাইনেটিক এনার্জি, তাই না? কাইনেটিক এনার্জি আসলে কি মিন করে বলো, বা কাইনেটিক আসলে কি মিন করে? মোশন মিন করে। কাইনেটিক এনার্জি ছিল গতিশক্তি, তার মানে কাইনেটিকটা আসলে কি মিন করে, মোশন মিন করে বা মুভমেন্ট মিন করে। সো কাইনেটিকটা অ্যাকচুয়ালি মিন করতেছে হচ্ছে মুভমেন্ট অর মাইগ্রেশন। এটা কি মাথা ব্যথার মাইগ্রেশন? এটা কোন মাইগ্রেশন? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়া, স্থানান্তর যেটাকে আমরা বলি। তার মানে যে কেমোকাইন গুলো থাকবে, দেখো নামের মধ্যে আছে কেমোকাইন, এই কাইন পার্টটা হচ্ছে কাইনেটিকের সাথে কানেক্টেড, আর কেমো পার্টটা কি, কেমিক্যালের সাথে কানেক্টেড। তার মানে যে সমস্ত কেমিক্যাল অর্থাৎ সাইটোকাইন মাইগ্রেশনের সাথে কানেক্টেড, সেলের মাইগ্রেশনের সাথে কানেক্টেড বা রিলেটেড, তাদেরকে আসলে আমরা কি বলি, কেমোকাইন বলি।
এটার দেখো ছোট্ট ডেফিনেশন নিচে লেখা আছে, দেখো কি লেখা আছে, chemokines are a super family of small signaling proteins that guide the movement of immune cells. তার মানে সে কাকে গাইড করতেছে, মুভমেন্ট, ওই যে কাইনেটিক্স কে সে আসলে গাইড করতেছে, দ্যাট গাইড দা মুভমেন্ট অফ ইমিউন সেলস। তাহলে কেমোকাইনের কাজ কি হবে বলো তো, দেখাই দিবে যে এই যে আপনাকে এই দিক যেতে হবে। হ্যাঁ, এখন দেখো কেমোকাইন্সের ফিজিওলজিক্যাল ইফেক্টের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট স্টার্ট হইছে কি দিয়ে, মাইগ্রেশন দিয়ে। সো তোমার কেমোকাইনের যেটা আলফা সাব ফ্যামিলি, যেটা বললাম আমরা যে এটা হচ্ছে একটা সুপার ফ্যামিলি, সুপার ফ্যামিলিতে চারটা সাব ফ্যামিলি থাকে, আলফা, বিটা, গামা, ডেল্টা। চারটা সাব ফ্যামিলির মধ্যে আলফা যেটা করে গ্র্যানুলোসাইট এন্ড লিম্ফোসাইট এই দুটোর মাইগ্রেশন কন্ট্রোল করে, বিটা যেটা করে মনোসাইটের মাইগ্রেশন কন্ট্রোল করে, গামা এবং ডেল্টা একই রকম কাজ করে, তারা দুইজনই লিম্ফোসাইটের মাইগ্রেশনটাকে কন্ট্রোল করে। খেয়াল করে দেখো লিম্ফোসাইট কিন্তু দুটো জায়গায় কি আছে, কমন আছে, সেটা আলফার মধ্যেও আছে আবার কি গামা ডেল্টার মধ্যেও আছে। তাইলে আলফাতে এক্সট্রা কোনটা আছে বলো তো, গ্র্যানুলোসাইট, আর বিটাতে এক্সট্রা কি আছে, মনোসাইট। তাহলে একটু আবার নিজে নিজে একটু চিন্তা করো, আলফা এবং গামা ডেল্টাতে কমন হচ্ছে কি লিম্ফোসাইট, তাহলে সেটা আলফাতেও থাকবে আবার কি গামা ডেল্টাতেও থাকবে, সেটা কি লিম্ফোসাইট। আচ্ছা গেল, এবার এখানে এক্সট্রা কে থাকবে লিম্ফোসাইটের পাশাপাশি, গ্র্যানুলোসাইট, এটা মনে রাখতে হবে। আর বিটাতে কে থাকবে এক্সট্রা, মনোসাইট। তাহলে লেখা যাবে আলফা হচ্ছে গ্র্যানুলোসাইট এন্ড কি লিম্ফোসাইট, বিটা হচ্ছে কি মনোসাইট, আর গামা ডেল্টা একসাথে কি লিম্ফোসাইট। হয়ে গেল, তিনটে মাইগ্রেশন কানেক্ট মানে কন্ট্রোল করে। ইন্টারফেরেন্স নিয়ে আপাতত মাথা ঘামাইতে হবে না, অনেক ডিটেইলস এটা আছে। ছোট্ট করে একটু বলে রাখি, ইন্টারফেরেন্সটা আসলে কোন জায়গা থেকে আসছে এটা বইয়ে নাই, কিন্তু এভাবে চিন্তা করা যায়, কারণ বইয়ে এভাবে লেখা। দেখো ইন্টারফেরন ভাঙলে আমরা এভাবে লিখতে পারি কিনা যে ইন্টারফেয়ার প্লাস অন, এমনি কি লেখা যায়? তার মানে ইন্টারফেরন আসলে কি করে, কোন একটা জায়গাতে ইন্টারফেয়ার করে। তো ইন্টারফেরন আসলে কোথায় ইন্টারফেয়ার করে, ভাইরাল ইনফেকশনে ইন্টারফেয়ার করে, ভাইরাল ইনফেকশনে ইন্টারফেয়ার করে, এটা লিখে রেখো। এইজন্য তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিভাইরাল। আর যারা অ্যান্টিভাইরাল তারা সেই ভাইরাসের প্রলিফারেশনকে আসলে অপোজ করে বা বাধা দেয়, এজন্য বলা আছে অ্যান্টিপ্রলিফারেটিভ। হ্যাঁ, আবার টিউমারের যে প্রোগ্রেশন সেটাকেও সে আসলে থামায় দেয়, এজন্য বলা হচ্ছে অ্যান্টি টিউমার অথবা অ্যান্টি ইন্ট্রাসেলুলার প্যাথোজেনস, প্যাথোজেনের এগেইনস্টে তারা কাজ করে। আচ্ছা, তাহলে ইন্টারফেরন নিয়ে না লিখলেও চলতেছে, এগুলা মোটামুটি স্লাইডে তোমরা পাচ্ছো। আর টিএনএফ, সিএসএফ, টিজিএফ জাস্ট একটা বেসিক আউটলাইন এখানে আছে, যে ইনফ্লামেশন, ইমিউনিটি এন্ড হেমাটোপোয়েসিস। একটা ছোট্ট কথা একটু বলে রাখি, সিএসএফ এর ফুল ফর্মটা কি মনে আছে কিনা, কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টরস। এই কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টরস এর আরেকটা সিনোনিম আছে, সেটা হচ্ছে হেমাটোপোয়েটিক গ্রোথ ফ্যাক্টর। হেমাটোপোয়েটিক গ্রোথ ফ্যাক্টর মানে হলো যারা হেমাটোপোয়েসিসে কাজ করে। এইজন্য দেখো ফাংশনে কি লেখা আছে, হেমাটোপোয়েসিস। টিএনএফ, টিজিএফ এরা আগাগোড়াই ইনফ্লামেশন আর ইমিউনিটির সাথে কানেক্টেড, তাহলে এই দুটো পয়েন্ট আমার এখানে থাকবে। তো এই টেবিলটা আসলে কেন দেওয়া হয়েছে, যাতে করে সমস্ত পড়ার একটা সামারি তুমি পড়ার আগেই পেয়ে যাও, যে তুমি কি কি পড়তে যাচ্ছ সেটা তুমি প্রথমেই দেখে নিলা, এরপর আস্তে আস্তে তুমি ডিপ জিনিস পড়বা। বাট একবারে তুমি যদি বড় জিনিস পড়ে ফেলো তখন সামারিটা আসলে থাকে, তখন সবই পড়তে মন চাইবে। এইটা যে কোনো ভাবেই হোক একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, এবার চলো সামনে যাই। দেখো এখানে আমরা মূলত ইন্টারডিপেন্ডেন্ট যে কথাবার্তাগুলো লিখছি কোনো কিছুই নতুন না, সব আমি পড়াই ফেলছি। দেখো ফার্স্টের লাইনে কি বলছে, সবাই একটু পড়ো একবার, যে ইন্টারলিউকিনস আর প্রোটিনস that act as messengers for cell to cell communication। এটা অলরেডি বলছি না, বলছি কিনা? আচ্ছা, primarily within the immune system। গেল, দেখো তো এই যে ইন্টারলিউকিন 1 আর ইন্টারলিউকিন 6 এই দুটোর সাথে কি লেখা আছে, ইনফ্লামেশন লেখা আছে না? কেন লেখা আছে? এখনো দেখো লেখা আছে ইন্টারলিউকিন 1টা কি কানেক্ট করে কার সাথে, ইনফ্লামেশনের সাথে। তাহলে ইন্টারলিউকিন 6 এর সাথে তো আমি ইনফ্লামেশন লিখি নাই, তাহলে ওখানে কেন লিখছে, ওখানে কেন লিখবো?
এখানে একটা ডেফিনিশন লেখাইছিলাম না ছোট করে, অ্যাকুইড ফেজ প্রোটিন আসলে কারা? যারা ইনফ্লামেশনের কারণে বাড়ে বা কমে, তার মানে এখানেও তো ইনফ্লামেশন আছে, আছে না? এজন্য ইনফ্লামেশনের সাথে দুটো পয়েন্টই আছে, ইন্টারলিউকিন 1 ও আছে, 6 ও আছে। এবার দেখো ইন্টারলিউকিন 2 এর সাথে কি লেখা আছে, যে ইন্টারলিউকিন 2 স্টিমুলেটস proliferation of T lymphocytes। দেখো লেখা আছে যে ইন্টারলিউকিন 2 stimulates proliferation of T lymphocytes। দেখো তো এখন লেখা আছে কিনা ইন্টারলিউকিন 2 আসলে কি করে? টি সেলের সাথে কানেক্টেড না, তার মানে তারা কি করে? টি সেলের প্রলিফারেশনে কাজ করে। প্রলিফারেশন মানে আসলে কি? সংখ্যায় বৃদ্ধি, ক্লোনিং টাইপের। আচ্ছা, এবার দেখো ডিফারেন্সিয়েশন। ইন্টারলিউকিন 4 এটা লিখছে, এটা ওইখানে নাই। ইন্টারলিউকিন 4 যেটা করে, নেইভ টি সেলগুলোকে হেল্পার 2 সেলে কনভার্ট করে। নেইভ টি সেল কিন্তু দুই টাইপের, একটা হচ্ছে TH1 আর একটা কি TH2। ইন্টারলিউকিন 4 যেটা করে, এই টি সেলগুলোকে TH2 তে ডিফারেন্সিয়েট করতে হেল্প করে। আর ইমিউনিটি তো আসলে সবার ক্ষেত্রে আসবে, জাস্ট একটা एग्जांपल এখানে আছে, মানে নাথিং এক্সক্লুসিভ। এবার লাস্টের একটা প্যারাগ্রাফ সবাই একটু পড়ো, দেখো কি লেখা আছে। Dysregulation is linked to autoimmune diseases, allergies and cancer, making them important targets for therapy। যেই কথাগুলো আমরা বলতেছিলাম যে এই সাইটোকাইনস গুলো বা ইন্টারলিউকিনস গুলো অ্যাকচুয়ালি ডিজিজের কমিউনিকেশনের ক্ষেত্রে কাজ করতেছে, কিন্তু একটু চিন্তা করো, যদি এরা এক্সেসিভলি কাজ করে বা এলোমেলো কাজ করে, তাহলে সে প্যাথোজেনকে তো মারবেই, বা ভাইরাল সেলকে তো মারবেই, বা ফরেন সেলকে তো মারবেই, পাশাপাশি বডির যে হেলদি সেলগুলো আছে সেই হেলদি সেলগুলোকে সে কি করবে? মেরে ফেলবে। যদি হেলদি সেল মেরে ফেলে তাহলে কি ডিজিজ হয় বলো তো? ক্যান্সার হয়। ক্যান্সার যে হয় এটা কেন হয়? হেলদি সেলগুলোকে মেরে ফেলে এবং যেগুলো খারাপ সেল সেগুলো বারবার প্রলিফারেট করে, সংখ্যায় বাড়ে। আবার দেখো অটোইমিউন ডিজিজ আছে, এটাও কিন্তু একই কারণ, হেলদি সেলকে মেরে ফেলার কারণেই অটোইমিউন ডিজিজটা আসলে তৈরি হয়। অ্যালার্জিও কিন্তু হাইপার সেনসিটিভিটির একটা एग्जांपल, যে বডি যখন এক্সেস পরিমাণ ইনফ্লামেশন মিডিয়েট করে। ক্যান্সারের কথা তো আমরা বললাম। এবার সামনে ফার্স্টের প্যারাগ্রাফে যা আছে এগুলো পড়াই ফেলছি, একই জিনিস। এখানে এই পার্টটা একটু ইম্পর্টেন্ট। ফার্স্ট প্যারাগ্রাফটা সবাই একটু নিজেদের মধ্যে একটু একবার একটু দেখো, তারপর আমি বলি, একটু একবার পড়ো। Human body has an elaborate system of checks and balance that, under pathophysiological conditions, regulates the magnitude and duration of immune response. তো প্রথম কথা হচ্ছে যে সাইটোকাইনস গুলো যদি বেশি বেশি কাজ করে, এটাও আমার জন্য ভালো না, কারণ ক্যান্সার হইতে পারে, অটোইমিউন ডিসঅর্ডার হইতে পারে, অ্যালার্জি হইতে পারে, একটু আগে দেখলাম। আবার সাইটোকাইনস যদি সংখ্যায় কম থাকে তাহলে কি প্রবলেম হইতে পারে? কি প্রবলেম হতে পারে? স্যার রেসপন্স দেরি হবে। মানে তোমার ডিজিজ তৈরি হচ্ছে বাট বডি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তার মানে কি? বডি ভিতর থেকে শেষ হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে একটা হচ্ছে যে যদি সাইটোকাইন প্রপারলি কাজ না করে তাহলে বডি তার হিলিং প্রসেসকে ইনিশিয়েট করতে পারবে না, যদি কম থাকে। আর যদি বেশি থাকে তাহলে আবার কি হচ্ছে? ক্যান্সার হচ্ছে, অটোইমিউন ডিজিজ হচ্ছে, অ্যালার্জিস হচ্ছে। তাহলে বডির একটা কি ব্যালেন্স সিস্টেম দরকার, বা চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম দরকার, যার মাধ্যমে সে খুব একটা বাড়তেও দিবে না, আবার কি খুব একটা কমতেও দিবে না। সেটা এখানে লেখা আছে যে বডির এই এলাবোরেট সিস্টেমস অফ চেকস এন্ড ব্যালেন্স এটা কি করে? বিভিন্ন ফিজিওলজিক্যাল কন্ডিশন অথবা প্যাথোলজিক্যাল কন্ডিশন, প্যাথো দিয়ে দেখো ব্র্যাকেট দেওয়া আছে, এটা মিন করে প্যাথোলজিক্যাল কন্ডিশন অর ফিজিওলজিক্যাল কন্ডিশন। প্যাথোলজিক্যাল কন্ডিশন আর ফিজিওলজিক্যাল কন্ডিশনের মধ্যে পার্থক্য কি বলো তো? প্যাথোলজিক্যাল হচ্ছে অ্যাবনরমাল কন্ডিশন, অ্যাবনরমাল ফিজিওলজিক্যাল হচ্ছে নরমাল। ফিজিওলজিক্যাল হচ্ছে নরমাল কন্ডিশন। সো দুইটা কন্ডিশনেই এই চেকস এন্ড ব্যালেন্স কি করে? কাজ করে। আচ্ছা, এখন দেখো যেটা বলা আছে এটা একটু আগেও বলছি, আন্ডার বায়োলজিক্যাল কন্ডিশনস ইন্টারলিউকিনস হ্যাভ এ ভেরি শর্ট সার্কুলেশন টাইম। দেখছিল না যে ডিউরেশন অফ অ্যাকশন কি ভেরি শর্ট। আচ্ছা, এন্ড देयर প্রোডাকশন ইজ রেগুলেটেড বাই পজিটিভ এন্ড নেগেটিভ ফিডব্যাক লুপস। এটা আসলে কি? পজিটিভ এন্ড নেগেটিভ ফিডব্যাক লুপ আসলে কি জিনিস? পড়ার কথা, এগুলো তো কমন জিনিস, ফিজিওলজির মধ্যে পড়ছো বা ফার্মাকোলজির মধ্যেও পড়ছো। পজিটিভ লুপ আসলে কোনটা মিন করে? পজিটিভ ফিডব্যাক। ধরো বডিতে যেমন ইন্টারলিউকিন 4 যারা আছে এটা এরকম কাজ করে,
ধরো বডিতে ইন্টারলিউকিন 4 তৈরি হচ্ছে, তো ইন্টারলিউকিন 4 তৈরি হওয়ার কারণে ধরো বডির একটা ভালো ফাংশন পাচ্ছে, তো তখন ইন্টারলিউকিন 4 নিজেই আবার তার প্রোডাকশন বাড়ানোর জন্য আবার সিগন্যাল পাঠায়। সো নিজের মাধ্যমে সে নিজেই আবার নিজের পরিমাণটাকে বাড়াই দিচ্ছে, এটাকে বলা হয় কি পজিটিভ ফিডব্যাক। আর নেগেটিভ ফিডব্যাক কোনটা? যে ধরো আমার বডিতে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছিল, তখন বডি কি করে বেশি বেশি ইনসুলিন সিক্রেট করে। ইনসুলিন সিক্রেট করার পর যখন বডির গ্লুকোজ লেভেল আবার নর্মাল হয়ে যাবে, তখন কি আর বেশি পরিমাণ ইনসুলিন দরকার আছে? না। তো তখন বডি কি করে সিগন্যাল দিয়ে ইনসুলিন প্রোডাকশনটাকে কমায় ফেলে। তার মানে সে এটাকে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, যার মাধ্যমে সে পরিমাণটাকে কমায় ফেলতেছে। আচ্ছা, তো ইন্টারলিউকিনগুলোর ক্ষেত্রেও এরকম পজিটিভ আর নেগেটিভ ফিডব্যাক কাজ করে। লাস্টের পার্টটা করে দেখো বুঝো কিনা, এটা মনে হয় না বোঝানো লাগবে। যে ইন্টারলিউকিন যদি ইনসাফিসিয়েন্ট থাকে এটাও একটা প্রবলেম, যদি ওভার প্রোডাকশন হয় সেটাও কি একটা প্রবলেম। তাহলে ব্যালেন্স একটা কন্ডিশনে থাকতে হবে। তাহলে এখন চিন্তা করো যদি এমন হয় যে তোমার বডিতে দেখলাম যে ইন্টারলিউকিনের পরিমাণটা কম আছে, এটাকে ঠিক করা যায় কেমনে? যে কোনো একটা থেরাপির মাধ্যমে বা সাপ্লিমেন্টের মাধ্যমে। এই জন্য দেখা লেখা আছে যদি ইনসাফিসিয়েন্ট হয় সেক্ষেত্রে তাকে আমরা সাপ্লিমেন্ট দিব, আর যদি সেখানে ওভার প্রোডাকশন হয় তাহলে সেখানে কি লাগবে? সাপ্রেশন লাগবে। লিখে রাখো যে ইনসাফিসিয়েন্ট হলে সাপ্লিমেন্ট, আর ওভার প্রোডাকশন হলে কি? ওভার প্রোডাকশন হলে কি? সাপ্লিমেন্ট, সাপ্রেশন। আচ্ছা, এবার হেডলাইন দাও ইন্টারলিউকিন 1 ফ্যামিলি। দেখো তো ইন্টারলিউকিন 1 কয় টাইপের? একদম ফার্স্ট লাইনে দেখো আছে একটা ইন্টারলিউকিন 1 আলফা আর একটা ইন্টারলিউকিন 1 বিটা। সেটা তাদের পেপটাইড চেইনের ডিফারেন্সের কারণে, একটা হচ্ছে আলফা চেইন আর একটা হচ্ছে বিটা চেইন। একটাকে বলা হয় আইএল আলফা 1 আলফা আর একটা হচ্ছে আইএল 1 বিটা। দুইটারই দেখো সেম বায়োলজিক্যাল ইফেক্ট আছে এবং দুটাই কোথায় রোল প্লে করতেছে? ইনেট এন্ড অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স। তাহলে খেয়াল করো ইমিউন রেসপন্সের মধ্যে ইনফ্লামেশনটা কি আসলে ইম্পর্টেন্ট কিনা? আনসার হচ্ছে হ্যাঁ। এই জন্য খেয়াল করো ইন্টারলিউকিন 1 যেটা যার সাথে ইনফ্লামেশনের কানেকশন ছিল, ওখানে আবার লেখা আছে হচ্ছে ইনেট এন্ড অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্সের মধ্যে ইনফ্লামেশন একটা পার্ট না, জাস্ট একটা ছোট্ট একটা পার্ট, জাস্ট মনে রাখার জন্য। এখন দেখো ইন্টারলিউকিন 1 কে কে আসলে প্রোডিউস করে, এখানে কয়েকটা লেখা আছে। ম্যাক্রোফেজ, আমরা আজানের পর শুরু করি। আচ্ছা দেখো ইন্টারলিউকিন 1 এর মধ্যে আমাদের যে ফ্যামিলি মেম্বারগুলো আছে, একটা হলো 1 আলফা আর একটা হচ্ছে আমাদের 1 বিটা। আর একটা মেম্বার একটু পরে আমরা দেখব, তাদের মেইন প্রোডিউসার হচ্ছে এই তিনটা, বিটা সেলস, ম্যাক্রোফেজ এবং হচ্ছে নিউট্রোফিলস। তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছো সেখানে নিশ্চয়ই পড়ছো যে ম্যাক্রোফেজ, নিউট্রোফিলস এগুলো আসলে কি করে। যখন প্রতিকারক কিছু আসে তখন সেই কোষগুলোকে তারা এনগালফ করে ফেলে, তাই না? এরপর তাদেরকে নষ্ট করে ফেলে। আর বিটা সেলস আসলে ইমিউনিটিতে কিভাবে পার্টিসিপেট করে? দুই ভাবে। তাদের একটা অংশ হচ্ছে ডিফারেন্সিয়েট করে তোমার হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, আর একটা অংশ হচ্ছে বিটা সেলের প্রলিফারেশন করে, অর্থাৎ ক্লোনিং করে। তো বিটা সেল থেকে একটা পর্যায়ে গিয়ে কি তৈরি হয় বলো তো? অ্যান্টিবডি তৈরি হয়। আচ্ছা, তো আপাতত সেই বিষয়ে আমাদের কথা না। ইন্টারলিউকিন 1 কারা তৈরি করে? উত্তর হবে বিটা সেলস, নিউট্রোফিলস আর হচ্ছে ম্যাক্রোফেজ।
মাঝে মধ্যে দেখা যায় যদি লিভারে কোনো ইনফেকশন হয় তখন লিভারের যে সেলগুলো তাদের নাম আসলে কি হেপাটোসাইট। তো তখন এই লিভারের যে সেল হেপাটোসাইট তারাও আসলে ইন্টারলিউকিন 1টাকে সিক্রেট করতে পারে অথবা রিলিজ করতে পারে। এগুলো লিখছি অফেন হেপাটোসাইটস। এটা সব সময় না, এটা কোন ক্ষেত্রে বলো তো? ইনফেকশনের ক্ষেত্রে, বডির যখন দরকার পড়ে তখন। ইন্টারলিউকিন 1 এর আরেকটা ফ্যামিলি মেম্বার আছে যাদেরকে বলা হচ্ছে ইনহিবিটরস অফ ইন্টারলিউকিন 1। ফ্যামিলির মধ্যে দেখো একটা বিরুদ্ধ গ্রুপ আছে যারা ইন্টারলিউকিন 1 কে কি করে? ইনহিবিট করে। তো আরেকটা ফ্যামিলি মেম্বার হচ্ছে ইন্টারলিউকিন 1 ইনহিবিটর। তারা যেটা করে, যখন ইন্টারলিউকিনের অ্যামাউন্টটা খুব বেশি বেড়ে যায় তখন ইন্টারলিউকিন 1 কে বাইন্ড করে তাকে তার পরিমাণটা কমায় ফেলে। কারণ বলছিলাম যে শুধু বাড়লে হবে না, তাকে কি করতে হবে? কমাইতেও হবে। চেকস এন্ড ব্যালেন্সের একটা সিস্টেম থাকতে হবে। তাহলে যেহেতু একটা ইনহিবিটর আছে সেজন্য দেখো লেখা আছে does it acts as a useful blocker of the receptor। যখন তোমার বডিতে বা ব্লাডে ইন্টারলিউকিন 1 এর অ্যামাউন্টটা বেড়ে যাবে সে তখন ইন্টারলিউকিন 1 এর অ্যামাউন্টটা কি করে ফেলবে? কমায় ফেলবে। তাহলে এটাই তো স্বাভাবিক যে ইনহিবিটর ইন্টারলিউকিন 1 নামের মধ্যেই তো আছে। ইনহিবিটর অফ ইন্টারলিউকিন 1 কি করবে বলো তো? ইন্টারলিউকিন 1 এর অ্যামাউন্টটা কি করে দিবে? কমায় দিবে। এটা তো স্বাভাবিক, নাম শুনলেই বোঝা যায়। এখন বাজারে এরকম একটা রিকম্বিনেন্ট প্রোডাক্ট আছে যেটা আসলে বডি তৈরি করে না, বাট রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়েছে। সেই প্রোডাক্টের নাম হচ্ছে কাইনেডেট। হ্যাঁ, সেই প্রোডাক্টের নাম হচ্ছে কাইনেডেট। সো এই প্রোডাক্টের নামটা লিখে রাখো। যদি কুইজ টাইপের নেই, তোমাদের কিন্তু ক্লাস অ্যাসাইনমেন্ট আছে এই চ্যাপ্টার শেষে। এই চ্যাপ্টার আমরা একটু অনেকদিন ধরেই করবো মোটামুটি। এই চ্যাপ্টার শেষ করে হচ্ছে তোমাদের ক্লাস অ্যাসাইনমেন্ট হবে। তো স্যার তো তোমাদের সম্ভবত ক্লাসে কি নিবে? ক্লাস টেস্ট কিভাবে নেয় স্যার? সেই অনুযায়ী স্যার হয়তো তোমাদের ক্লাসের ধরো পরীক্ষা নিতে পারে, কুইজ টাইপের নিতে পারে আর কি। আমারটা আমি একটু বলে দিই। আমারটা হচ্ছে আমি একটা হয়তো নরমাল ক্লাস টেস্টের মতো একটা নিব, আরেকটা নিব হচ্ছে প্রেজেন্টেশন। এটা মাস্ট, এটা দেওয়া লাগবে। সো দুটা হচ্ছে আমার অ্যাসেসমেন্টের টাইম থাকবে, একটা পরীক্ষা আর একটা হচ্ছে তোমার প্রেজেন্টেশন। কম্পারেটিভলি যেটা আমার কাছে মনে হয়, এক্সামে কি কোয়েশ্চেন আসবে, তুমি কতটুকু পারবা সেটা আসলে এনশিওর করা ডিফিকাল্ট। বাট তুমি যদি প্রেজেন্টেশনের প্রিপারেশন নিয়ে আসো, তুমি জানো তুমি কি বলবা, তো সেক্ষেত্রে মার্কস আসলে তোমার হাতে, এটা বলা যায়। হ্যাঁ, ইজিয়ার। এবার দ্য ইন্টারলিউকিন 2 হেডলাইন, দ্য ইন্টারলিউকিন 2 ফ্যামিলি। আজকে আমরা দুটো মানে জাস্ট এই টু পরে আবার শেষ করে দেব। হেডলাইন দাও ইন্টারলিউকিন 2 ফ্যামিলি। যেই নেমোনিকটা লিখেছিলাম সেখানে টি সেলের সাথে কে কানেক্টেড ছিল বলো তো? নেমোনিকের টি সেলের সাথে কে কানেক্টেড ছিল? ইন্টারলিউকিন 2। তার মানে টি সেলের সাথে ইন্টারলিউকিন 2 এর একটা কানেকশন আছে। তো ইন্টারলিউকিন 2 আসলে কি করতেছে? এই টি সেলের গ্রোথ, প্রলিফারেশন, ডিফারেন্সিয়েশন সব কিছুতে আসলে হেল্প করে। মজার বিষয় হচ্ছে এই ইন্টারলিউকিন 2 নিজে তৈরিও হয় আবার টি সেল থেকে। তৈরি হয় কোন জায়গা থেকে? টি সেল থেকে তৈরি হয়। আবার সে কি করে? এই টি সেলের গ্রোথ এন্ড রিপেয়ার বা প্রলিফারেশন এগুলোতে আবার সে হেল্প করে। হ্যাঁ, পাশাপাশি দেখো আরেকটা এখানে পয়েন্ট লেখা আছে যে they also stimulates the growth, differentiation, activation of T cells। T সেল তো থাকবেই, পাশাপাশি আরো দুটো সেল এখানে অ্যাড হয়। কি কি? বিটা সেল, বি সেলস এন্ড এনকে সেলস। এনকে সেলস আসলে কারা? ন্যাচারাল কিলার। বডিতে যখন প্যাথোজেন ঢুকে এই ন্যাচারাল কিলার সেলগুলো তাকে হচ্ছে একদম ফার্স্ট লাইনে বা সেকেন্ড লাইনে মেরে ফেলে। এখন দেখো ইন্টারলিউকিন 2 এর যে রিসেপ্টরে আমাদের তিনটা পার্ট আছে। সো এটা একটু জাস্ট লিখে রাখো যে ইন্টারলিউকিন 2 রিসেপ্টর IL2R, এভাবে লিখে রাখো যে IL2R যে রিসেপ্টর, ধরো এটা হচ্ছে সেই রিসেপ্টর। এখানে তিনটা চেইন থাকে, একটা হচ্ছে আলফা চেইন, একটা হচ্ছে বিটা চেইন, আর একটা হচ্ছে গামা চেইন।
এখন ধরে নাও যে বডিতে কোনোভাবে ইন্টারলিউকিন 2 এর অ্যামাউন্টটা অনেক বেড়ে গেছে, অর্থাৎ ব্লাডে ইন্টারলিউকিন 2টা অনেক বেশি। তাদেরকে এখন কি অ্যারেস্ট করা দরকার? এই অ্যারেস্ট করার কাজটা করে হচ্ছে ইন্টারলিউকিন 2 রিসেপ্টর। এখানে যে রিসেপ্টরগুলো আছে, ধরো রিসেপ্টরের এরকম একটা পকেট আছে মনে করো, এই পকেটে তারা বাইন্ড করে আসলে কাকে? এই জিনিসটাই হচ্ছে তোমার ইন্টারলিউকিন 2। কেমন ইন্টারলিউকিন 2? ফ্রি ইন্টারলিউকিন 2। তো ব্লাডে যে ফ্রি ইন্টারলিউকিন 2 গুলো থাকে, এই যে এই পয়েন্ট দ্বারা আমি বোঝাচ্ছি, এই পয়েন্টগুলো কার সাথে কানেক্টেড হয় বা কার সাথে বাইন্ড করে? ইন্টারলিউকিন 2 রিসেপ্টরের সাথে। যদি রিসেপ্টরটা এদেরকে বাইন্ড করে ফেলতে পারে, তাহলে ইন্টারলিউকিন 2 এর অ্যামাউন্ট কি হয়ে যাবে বলো তো? ড্রপ করে যাবে। অ্যামাউন্ট কমে যাবে না? এটাই এখানে লেখা আছে। এই পেজে বোধহয় নাই, সামনের পেজে পাওয়া। এই যে দেখো, এই পেজে লেখা আছে, এখানে দেখো এই রিসেপ্টরটার পুরো নামটা হচ্ছে সলিউবল IL2 রিসেপ্টর। সলিউবল কেন বলা হচ্ছে এটা আশা করি বুঝছো। একদম প্রথম থেকে আমরা বলে আসতেছি যে সাইটোকাইনগুলো হচ্ছে সলিউবল মিডিয়েটরস, সলিউবল গ্লাইকোপ্রোটিনস, এই জন্য লেখা আছে সলিউবল। তো এরা অ্যাকচুয়ালি কি করে দেখো, দিস সলিউবল রিসেপ্টর ক্যান বাইন্ড ফ্রি ইন্টারলিউকিন 2 ইন দা ব্লাড। তাহলে বাইন্ড করলে কি হবে? রিডিউস এক্সেসিভ ইমিউন স্টিমুলেশন। যদি ইন্টারলিউকিন 2 এর পরিমাণ সে কমায় দিতে পারে, তাহলে কি এক্সেসিভ স্টিমুলেশন বেশি হবে? হবে না, বা ইনফ্লামেশন বেশি হবে না। ইন দিস ওয়ে soluble receptors and similar circulating molecules help the immune system maintain balance. তো ব্যালেন্স কিভাবে মেইনটেইন করে? এই যে একটা যদি বেড়ে যায়, তাকে তখন অ্যারেস্ট করার মাধ্যমে তার অ্যামাউন্টটা কমায় ফেলতেছে, সো ব্যালেন্স হয়ে যাচ্ছে। এন্ড প্রিভেন্ট ওভার অ্যাক্টিভেশন। সো ওভার অ্যাক্টিভেশনটা আসলে কে রেজিস্ট করে যদি কোশ্চেনে আসে, তার আনসার হবে কি? সলিউবল ইন্টারলিউকিন 2 রিসেপ্টর। কিভাবে বাইন্ড করে, মানে কিভাবে আসলে কমায়? বাইন্ড করার মাধ্যমে। কোন ইন্টারলিউকিন 2 কে বাইন্ড করে? ফ্রি ইন্টারলিউকিন 2 কে বাইন্ড করে। ঠিক আছে, এই তো। এবং এগুলো কোথায় পাওয়া যায় দেখো, এই ডিজিজগুলোর নাম একটু লিখে রাখো। এইচআইভি, ক্রনিক হেপাটাইটিস সি, ক্যান্সার, ট্রান্সপ্লান্ট রিজেকশন আর আর্থ্রাইটিস। এত একটু তুলে ফেলো, এই ছোট একটু কথা বললে ক্লাস শেষ হয়ে যাবে। ডিজিজগুলোর নাম একটু লিখে রাখো। এইচআইভি, ক্রনিক হেপাটাইটিস সি, ক্যান্সার, ট্রান্সপ্লান্ট রিজেকশন আর হচ্ছে আর্থ্রাইটিস। আচ্ছা, ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন বলতে আসলে কি বোঝাচ্ছে? যখন কারো বডি থেকে কারো বডিতে ধরো কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হবে অথবা লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হবে, এটাকে একদম ইচ্ছা মতো করা যায় নাকি তার করার আগে কিছু টেস্ট করে নিতে হয়? টেস্ট করে নিতে হয়, টিস্যু ম্যাচ করতে হয় আমরা বলি। এই টিস্যু ম্যাচ করানো মানে হচ্ছে, এটা এখানে নাই, লাগবে না, জাস্ট শুনো। টিস্যু ম্যাচ করা মানে হচ্ছে যে একটা হিউম্যানের যে এমএসসি নামে একটা টার্ম আছে, যেটাকে বলা হয় হচ্ছে তোমার ওই যে হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। যদি ওটা ম্যাচ করে তাহলে তোমার কোনো প্রবলেম হবে না, বা যদি এটা ম্যাচ না করে তখন এই ইন্টারলিউকিন 2 গিয়ে নতুন করে তুমি যে কিডনি লাগাইছো সেই কিডনির সেলগুলোকে শেষ করে দেয়, অথবা নতুন করে তুমি যে লিভার লাগাইছো এগুলা গিয়ে ইন্টারলিউকিন 2 গুলা গিয়ে তাদেরকে শেষ করে দেয়। অর্থাৎ তুমি যে ট্রান্সপ্ল্যান্ট করলা সেই কিডনি তখন আর প্রপারলি ফাংশন করবে না, কারণ কিডনির সেলগুলো ড্যামেজ হয়ে গেছে। কে ড্যামেজ করছে? বডি ইন্টারলিউকিন 2 ড্যামেজ করছে। এই জন্য দেখা যায় যে ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন বা ক্যান্সার অথবা অটোইমিউন ডিসঅর্ডার অথবা তোমার আর্থ্রাইটিস, এরকম কেসে বডিতে ইন্টারলিউকিন অ্যামাউন্টটা বেশি থাকে। নর্মাল কখন থাকবে? যদি বডিতে কোনো অ্যাবনর্মালিটি না থাকে তখন। ঠিক আছে, এই সিয়াতে আছো, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, কাস্টমার কোডটা দিয়ে দিল, সবাই যাতে মানে জয়েন করতে পারে। everyone 57 50 4